হ্যালো এভরিওয়ান। তো এটা আমাদের চ্যানেলের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস, বা যদি বই থেকে আমরা দেখি ক্লাস 10-এর, তাহলে এটা বইয়ের থার্ড চ্যাপ্টার। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটাকে আমরা এখন স্কিপ করছি। থার্ড চ্যাপ্টারটা আগে করাবো আমরা, তারপরে এগোবো সেই হিসাব মতো। তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে আমাদের যেটা সামান্য কিছু ধারণা থাকা আগে থেকে প্রয়োজন, বা যেগুলো আমরা জানি না হয়তো এখনো পর্যন্ত, তো সেগুলো আজকে প্রথমে আমরা জেনে নেব এই ক্লাসে, এবং তার পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের দুটো বিখ্যাত উপপাদ্য আছে, তো সেই দুটো উপপাদ্য আমরা করব, যে দুটো পরীক্ষায় বারবার এসেছে, আর উপপাদ্য দুটো অত্যন্ত সহজ। তো বেশি সময় নষ্ট না করে প্রথমে আজকের কনসেপ্ট দিয়ে আমরা তাহলে শুরু করি। তো এটা সবাই কম বেশি জানে যে বৃত্তের জ্যা, ব্যাস ও ব্যাসার্ধ। তো বৃত্তের জ্যা প্রথমে কাকে বলে আমরা দেখব। একটা বৃত্তের ওপর যদি আমরা যে কোনো দুটি বিন্দু নিই, মনে করো যে এখানে দুটো বিন্দু নিলাম, তো এই দুটো বিন্দুর সংযোজককারী যে একটা রেখা, সেটাই হবে আমার বৃত্তের জ্যা। একইভাবে দুটো বিন্দু যদি এরকম নিই, তো এইটাও আমার বৃত্তের একটা জ্যা, ঠিক আছে। এবার আসছি বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস বলার জন্য আমার বৃত্তের কেন্দ্র আগে দরকার। কেন্দ্রহীন বৃত্ত আঁকা হয়ে গেছে একটা এখানে, তো বৃত্তের কেন্দ্র দিলাম আমরা। তো বৃত্তের ব্যাস কি, যে বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করবে, বা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে যে জ্যাটা, বা বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে, বা বৃত্তের কেন্দ্রের ওপর দিয়ে যাবে, এমন একটা জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। কোনো আপত্তি নেই এতে আমাদের তাহলে। তো এই বৃত্তের ওপর জ্যা কি বলেছিলাম, যে কোনো দুটো বিন্দু তাদের যোগফল করে যে সরলরেখা পাই আমরা, সেটা হচ্ছে বৃত্তের জ্যা। ব্যাস কি, বৃত্তের ওপর যে কোনো দুটি বিন্দুর কে একটা সরলরেখা দিয়ে যুক্ত করা হচ্ছে, এবং সেই সরলরেখাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তবে তাকে আমরা বলি বৃত্তের ব্যাস। এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট আমাদের জন্য, যেটা পরীক্ষায় আমরা ব্যবহার করব। এরমভাবে অবশ্যই আমাদের দেবে না যে বৃত্তের বৃহত্তম জ্যা কী, এটা আমাদের ক্লাস 3, 4, 5-এ জিজ্ঞেস করা হতো, এখন আর এইভাবে জিজ্ঞেস করবে না। কিন্তু অঙ্কে এরকম আমরা দেখতে পারবো যে বৃত্তের বৃহত্তম জ্যা, হয়তো সেখানে ব্যাস বলতে চাইছে, বাট ব্যাস না বলে বলে দিচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, তখন আমরা ধরবো বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাসের কথা বলছে, ঠিক। তো ব্যাস বলতেই ব্যাসার্ধ কথাটা চলে আসে সঙ্গে সঙ্গে। তো ব্যাসার্ধ জিনিসটা কি, নামটা শুনে স্পষ্ট এমনিতেও আমাদের কাছে, যে ব্যাসের অর্ধেক, এরকম কিছু একটা ব্যাপার আছে, এটা ব্যাসের অর্ধেক হচ্ছে, সেটাকে আমরা বলছি ব্যাসার্ধ। তো এই বৃত্তটায় আমি একটা ব্যাসার্ধ দিলাম, একইভাবে এটাও আমার ব্যাসার্ধ, এগুলো ব্যাসার্ধ। তাহলে এটা কি, বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা কি লিখেছিলাম, এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এগুলো কি, জ্যা। তাহলে বৃত্তের জ্যা, ব্যাস, ব্যাসার্ধ সম্বন্ধে ধারণাটা আমাদের স্পষ্ট হলো। এটা আগেও আমরা জেনেছি, আবার একবার বলে দিলাম। এরপরে ধারণা বৃত্তচাপ। আর বৃত্তচাপের মধ্যে দুটো ভাগ হয়, অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। তো বৃত্তচাপ কি, একটা বৃত্ত আছে, দুটো পয়েন্ট নিচ্ছি আমরা, মনে কর দুটো পয়েন্ট এভাবে কেটে দিলাম আমরা। তো এখন শুধুমাত্র এই অংশটা, কোন অংশটা, এই যে অংশটা আমি মার্ক করছি এখন, সেই যে অংশটা, যদি এই অংশটাকে শুধু আমরা এখানে এঁকে দিই, এরকম দেখতে কিছুটা,
তো সেটা হচ্ছে আমার বৃত্তচাপ, ঠিক আছে, সেটা একটা বৃত্তচাপ আমার। আবার এই যে অংশটা, বৃত্তের যে বাকি অংশটা, বৃত্তের যে বাকি অংশটা আছে সেটাও আমার কিন্তু বৃত্তচাপ, বৃত্তের যে বাকি অংশটা আছে সেটাও বৃত্তচাপ। এই যে বৃত্তচাপ, এটাকে আমরা বলি কি, উপচাপ, আর এটাকে আমরা বলি অধিচাপ। নাম শুনেই বুঝতে পারছি যে এটার দৈর্ঘ্য বেশি তাই এটা অধিচাপ, এটার দৈর্ঘ্য কম এটা উপচাপ। তো যেটার দৈর্ঘ্য বেশি সেটাকে আমরা বলি অধিচাপ, যেটার দৈর্ঘ্য কম সেটাকে আমরা বলি উপচাপ। জানা এই জিনিসগুলো, তবুও একবার করে বলে দেওয়া জাস্ট, যাতে অসুবিধা না থাকে পরে কোনো। এরপরের যেটা কনসেপ্ট আমাদের বৃত্তাংশ, আশা করি এটা হয়তো আমরা আগে কখনো পড়িনি। বৃত্তাংশ, বৃত্তাংশের মধ্যে দুটো অধি আর উপ। ছবিটা আমি এঁকে রেখেছি, বোঝাই যাচ্ছে সহজে, ভালোভাবে দেখ। এই যে পার্টটা আছে আমার, সেইটা হচ্ছে আমার বৃত্তাংশ, একটা পুরোটা, এই যে এখান থেকে নিয়ে এতটা, মানে এরকম দেখতে কিছুটা। হলো না ঠিক আঁকাটা, চেষ্টা করলাম একটা, যাই হোক। তো এই পার্টটা আমার একটা বৃত্তাংশ, যেটাকে আমরা বলি অধিবৃত্তাংশ। বৃত্তের একটা বড় অংশ অধিবৃত্তাংশ এবং তুলনামূলক ছোট অংশ, এই যে এই লাইনটা বৃত্তকে দুভাগে ভাগ করেছে, আমার এই লাইনটা বৃত্তকে দুভাগে ভাগ করে দিয়েছে। তো বড় অংশটাকে বলি আমরা অধিবৃত্তাংশ এবং ছোট অংশটাকে বলি উপবৃত্তাংশ। আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়েছে, অধিবৃত্তাংশ আর উপবৃত্তাংশ কাকে বলে। নেক্সট এরপরে আসছে আমাদের বৃত্তকলা। তো বৃত্তকলাটা কি জানবো আমরা। বৃত্তের কেন্দ্র মনে কর এখানে আছে, আমি দুটো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো একটাই জিনিসই, দুদিকে অঙ্কন করছি মনে কর ব্যাসার্ধটা, এখানে একটা অঙ্কন করলাম আর একটা আমি ব্যাসার্ধ এখানে আঁকলাম, বৃত্তের কেন্দ্র আর দুটো ব্যাসার্ধ আঁকলাম। তো এই যে অংশটা, এইটা হচ্ছে আমার একটা বৃত্তকলা, এই অংশটাও আরেকটা বৃত্তকলা। তো এই বড় যে অংশটাকে আমরা বলি অবশ্যই অধি উপ, বলি না কিছু, বড় বৃত্তকলা। আর এটা অপেক্ষাকৃত ছোট অংশটাকে বলি আমরা ছোট বৃত্তকলা। আশা করি এতে কারোর কোনো অসুবিধা নেই। এরপরের যে টপিকটা সেটা পড়িনি আগে, বাট শুনেছি, এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্তটা কি? একটাই কেন্দ্র আছে, অসংখ্য বৃত্ত হচ্ছে। কীরকম ব্যাপারটা? একটা কেন্দ্র বা একটা বিন্দু দিয়ে, একটা বিন্দুকে যদি কম্পাসের সাহায্যে চিহ্নিত করি, দিয়ে বিভিন্ন ব্যাসার্ধের, মনে কর কখনো 2 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি আমরা, কখনো আবার 4 সেমি করছি, কিন্তু এই সবগুলোর কেন্দ্র কিন্তু একটাই, তখন আমরা সেটাকে বলি এক কেন্দ্রীয় বৃত্ত। একটা কেন্দ্রকে নিয়ে অনেক কটা বৃত্ত তৈরি হচ্ছে বিভিন্ন ব্যাসার্ধের, তাকে আমরা বলি এক কেন্দ্রীয় বৃত্ত। একটি কেন্দ্র বা একটি মাত্র কেন্দ্র নির্ভর বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত হলো এক কেন্দ্রীয়
বৃত্ত। ঠিক, এবার আছে সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্তটা কি? সর্বসমতা যদিও পড়েছি আমরা আগে, তো কিছুটা ব্যাপারটা সেরকমই। সর্বসমবৃত্তটা তাহলে কি? এখানে এক কেন্দ্রীয় বৃত্ততে যেমন একটা কেন্দ্র ছিল কিন্তু বিভিন্ন ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য বিভিন্ন ছিল। সর্বসমটা কিছুটা তার পুরোপুরি উল্টো ব্যাপার। কিরম ব্যাপারটা তাহলে? যে এখানে কেন্দ্র অনেক কটা আছে কিন্তু ব্যাসার্ধ এক। মানে কি? মনে কর 4 সেমি দৈর্ঘ্যের আমি পরপর 4টে পাশাপাশি বৃত্ত অঙ্কন করেছি, তো প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র তো আলাদা। মনে কর পাশাপাশি করেছি এরকম, এখানে একটা 4 সেমির, এখানে একটা 4 সেমির, এখানে একটা 4 সেমির, এখানে একটা 4 সেমি, প্রত্যেকটা আমি বললাম 4 সেমি করে ব্যাসার্ধ, প্রত্যেকটার ব্যাসার্ধ 4 সেমি করে, প্রত্যেকটা ব্যাসার্ধ সেম কিন্তু প্রতিটার কেন্দ্র আলাদা। এইটার কেন্দ্র এইটা, এই বৃত্তটার কেন্দ্র এটা, প্রত্যেকটার কেন্দ্র আলাদা। তখন সেটাকে আমরা বলি তাহলে সর্বসমবৃত্ত। আশা করি কারোর কোনো অসুবিধা নেই এখানে। সর্বসমবৃত্ত, তো সর্বসমবৃত্তর সংজ্ঞা বলতে আমরা কি বলতে পারি তাহলে? একই ব্যাসার্ধের বৃত্ত যাদের কেন্দ্রগুলি মানে কেন্দ্রবিন্দুগুলি ভিন্ন বা পৃথক। একই ব্যাসার্ধের বৃত্ত যাদের কেন্দ্রবিন্দুগুলি ভিন্ন বা পৃথক তাদেরকে আমরা বলি সর্বসমবৃত্ত। সর্বসমবৃত্ত আর এক কেন্দ্রবৃত্তের সংজ্ঞা ক্লিয়ার সবার কাছে, আশা করি কারোর কোনো অসুবিধা নেই এতে। তো এই সামান্য ধারণাগুলোর সাহায্যে আমরা এই চ্যাপ্টারের যে একেবারে বেস কনসেপ্ট যেটাকে বলি আমরা বৃত্ত সম্পর্কে কিছু সামান্য ধারণা, সেগুলো পেয়ে গেছি। কিন্তু চ্যাপ্টারের নাম বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। তো এই উপপাদ্য ব্যাপারটা আমাদের পড়তে হয়, এই চ্যাপ্টার থেকে কিছু উপপাদ্য আমাদের তাহলে পড়তে হয়, যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তো একটা উপপাদ্য, দুটো উপপাদ্য আছে চ্যাপ্টারে, আমি আগেই বললাম। শুরু করা যাক, দেখি কতটা করা যায়। উপপাদ্য নাম্বার 32। এই চ্যাপ্টার থেকে আমাদের সিলেবাসে থাকা প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 32। উপপাদ্যটা কি বলছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অনেক কথা বলে দিয়েছে, কিছু বোঝা গেল না নিশ্চয়ই। ভেঙে ভেঙে পড়ি আমরা। ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যা। আর ব্যাস কি করে? কেন্দ্র দিয়ে পাস করে বা কেন্দ্র দিয়ে অতিক্রম করে। তো ব্যাস নয় এরূপ কোনো জ্যা আছে বৃত্তের একটা, আমি ধরে নিই এটা আমার বৃত্ত, আর এখানে ব্যাস নয় এমন একটা জ্যা হচ্ছে আমার এইটা, একটা নাম দিই সুন্দর করে এবি। এটা এতটাই আছে, এর বেশি নেই। এবি হচ্ছে আমার এমন একটা জ্যা যেটা অবশ্যই ব্যাস নয়, আমি দেখেই বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই এতে। তো ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র কোনটা? পয়েন্টিং করে দিয়েছে বৃত্তের কেন্দ্রের, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তো বৃত্তের কেন্দ্র এটা, এরপরে কি করছি আমরা? বৃত্তের কেন্দ্র থেকে লম্ব আঁকছি কোথায়? এই জ্যাটার ওপর, এই জ্যাটার ওপর লম্ব আঁকছি আমরা। লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক, তো আমাদের কি প্রমাণ করতে হবে আলটিমেটলি? এই যে পয়েন্টটায় ছেদ করলো এই লম্বটা, প্রথমে কেন্দ্রটার নাম আমরা সি দিই, বৃত্তের কেন্দ্রের নাম সি, সি ফর সেন্টার অবভিয়াসলি।
এই সি বিন্দু থেকে যে লম্বটা আমরা আঁকলাম এবি এর ওপর, সেটা এবিকে ডি বিন্দুতে ছেদ করলো, এটা মনে করি আমরা। তো আমাদের প্রমাণ করতে হবে এডি ইজ ইকুয়াল টু ডিবি, সেটাই বলেছে, লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এডি ইজ ইকুয়াল টু ডিবিটা আমাদের প্রমাণ করতে হবে। বইতে উপাদ্য কীরকম স্টাইলে লিখি সেই স্টাইলে আমি এটা লিখে দেওয়ার চেষ্টা করব, যতটা পারি দেখছি লেখার। তো প্রথমে আমরা কি লিখে নেব এখানে, যে মনে করি সি কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। সিডি লম্ব এবি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করে। হয়ে গেল এটা লেখা। এরপরে আমরা লিখব প্রমাণ কি করতে বলেছে আমাদের। তো এইভাবে লিখব আমরা, প্রমাণ করতে হবে যে এডি সমান ডিবি। কি প্রমাণ করতে হবে লিখে দিয়েছি আমরা। এরপরে আমাদের প্রমাণটা করার জন্য কিছু কারুকার্য করতে হবে। তার জন্য সেই কারুকার্যটাকে আমরা এখানে ভালো ভাষায় বলি অঙ্কন। কিছু আঁকতে হবে ছবিটার মধ্যে আমাদের, কিছুই নয়, আমরা কি করব, সি এর সঙ্গে এ বিন্দুটা জুড়ব, সি এর সঙ্গে বি বিন্দুটা জুড়ে দেবো। আর এই জুড়ে দিলে আমরা কি পাবো, সি এ আর সিবি বৃত্তটির দুটি ব্যাসার্ধ। তাহলে কাজটা কি আমাদের, এ কমা সি, বি কমা সি যুক্ত করা হলো। তো এরপরে আমরা আসি প্রমাণে। এরপরে আমাদের প্রমাণ শুরু হয় এখান থেকে। তো প্রমাণে আমি আর লিখছি না, সহজ ভাষায় বলবো কিভাবে প্রমাণটা করব। আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে। কি কি ত্রিভুজগুলো, ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ সিডিবি, ত্রিভুজ সিএডি এবং ত্রিভুজ সিডিবি সমকোণী ত্রিভুজ দুটোই। কেন? কারণ বলে দিয়েছে যে এইটা সিডিটা এবি এর ওপর লম্ব, তাই এই ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ। তো দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি আমরা। তো আমরা প্রথমে 90 ডিগ্রি কোণটা লিখে ফেলবো। ত্রিভুজ সিএডির ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি দেখতে পাচ্ছি আমরা, সিএ সমান সিবি। কেন লিখছি, সিন্স আমরা লিখবো এরকমভাবে, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটা শর্ত পাচ্ছি আমরা, যেটা হচ্ছে সিডি এই বাহুটা দুটো ত্রিভুজেই আছে, মানে এটা দুটো ত্রিভুজের সাধারণ বাহু। লিখতে পারি এইভাবে, কোনো অসুবিধা নেই আমাদের লিখতে। তো এই তিনটে কন্ডিশন থেকে আমরা সর্বসমতার শর্ত পাই।
সর্বসমতা না বলে আরও বলা ভালো, সর্বসমতা বললেও অসুবিধা নেই। শর্তটা পড়েছিলাম আগেও আমরা, ক্লাস 8-এ মনে হয় পড়ি আমরা এটা, বা 6-এ হতে পারে। RHS, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস, কমন সাইড, তিনটে জিনিসই পাচ্ছি আমরা এখানে। হাইপোটেনিউস কোনটা? CA অ্যান্ড CB, অতিভুজ বাংলায়। আর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ পাচ্ছি আমরা এখানে দেখতে। অ্যান্ড আ সাইড দ্যাট ইজ কমন টু বোথ, CD পাচ্ছি। তো আমরা এখানে লিখবো যে সর্বসমতার RHS শর্ত থেকে আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, দ্যাট ইজ AD ইজ ইকুয়াল টু DB। অতএব ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। শেষে আমরা এরকম লিখে দেবো প্রমাণিত বলে। এভাবে আমাদের লিখতে হয়। আশা করি এই উপপাদ্যটা বোঝা গেছে। সর্বসমতার শর্তটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে, এইটা না জানলে আমরা লিখতে পারতাম না, উপপাদ্যটা করতেও পারতাম না। সর্বসমতার শর্ত আমরা আগে পড়ে এসেছি এবং এর আগের ক্লাসেও আমরা সর্বসমতা অনেকবার ইউজ করেছি, তো আশা করি এটা নতুন কিছু নয় আমাদের কাছে। এর পরের উপপাদ্যটা পুরো বিপরীত জিনিস প্রমাণ করতে বলে। এখানে যেমন বলেছে আমাদের ব্যাস নয় এমন কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এর বিপরীত উপপাদ্য হচ্ছে যে আমাদের বলে দিয়েছে সমদ্বিখণ্ডিত হচ্ছে, প্রমাণ করতে হবে সিডিটার লম্ব এবির ওপর। ঠিক আছে, সেই প্রমাণটাও দেখবো আমরা। এটাও আমাদের একটা উপপাদ্য, এটা আমাদের কোনো অতিরিক্ত প্রশ্ন নয়, এটাও একটা উপপাদ্য, খুবই বিখ্যাত উপপাদ্যটা। এটাও যদি মনে করিস কেউ নিজে চেষ্টা করবি একবার, অবশ্যই করে দেখা যেতে পারে, কিন্তু এটা পরীক্ষার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একইভাবে আমরা বৃত্তের কেন্দ্র প্রথমে দেখে নেব। এটা বৃত্তের কেন্দ্র, একটা জ্যা আমাদের আঁকতে হবে অবশ্যই, আর যেটা অবশ্যই ব্যাস নয় এমন একটা জ্যা, তো সেটার নাম দিলাম এবি। কেন্দ্রের নাম দিলাম ও, আগের বারে সি দিয়েছি সেন্টার, এবারে ও দিলাম, যা ইচ্ছে দিতে পারিস, জেনারেলি ও আর সি দেয় লোকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এতে। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে একটা সরলরেখা এসছে, যেটা আমি আঁকছি এখন, সেই সরলরেখাটা কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। মানে আমরা বলে দেওয়া আছে এবারে AD ইজ ইকুয়াল টু DB। ওই সরলরেখা ওই জায়গার ওপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে আমাদের, যেটা ODটা AB এর ওপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। রেখাটা লিখছি না, আমাদের প্রথমে লিখতে হবে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের AB এরূপ একটি জ্যা, যা ব্যাস নয় অবশ্যই, এবং OD হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা যা ABকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AD ইজ ইকুয়াল টু DB। আমরা একেবারে লিখব, আগে কন্ডিশনটা লিখে নিই এখানে, AD ইজ ইকুয়াল টু DB। এর আগের যা কথাবার্তা সেগুলো তোরা নিজেরা লিখবি। ওকে, আমরা একেবারে লিখব কোত্থেকে, অঙ্কন পয়েন্টটা থেকে। অঙ্কন, এর আগে প্রমাণ করতে হবে পয়েন্টটাও তোরা নিজেরা লিখবি। প্রমাণ কি করতে হবে আমাদের সেটা একবার তারা বলে দিই, সেটাই ভালো, বেটার। সেটা প্রমাণ করার পয়েন্টটা আমি লিখে দিচ্ছি, এখান থেকে শুরু করছি। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল
ADO is equal to অ্যাঙ্গেল ODB is equal to 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো পরের পয়েন্টটা হচ্ছে আমাদের অঙ্কন। তো এখানেও একই রকম অঙ্কনটা কীরকম, সেটা হচ্ছে আমরা ও আর এ বিন্দু দুটো যোগ করবো আর ও আর বি বিন্দু দুটো যোগ করবো। কি লিখবো? ও কমা এ, ও কমা বি যুক্ত করা হলো, ও কমা এ আর ও কমা বি যুক্ত করা হলো। কারণ অসুবিধা নেই এতে আশা করি। ও কমা এ আর ও কমা বি দুটো বিন্দু যুক্ত করা হয়েছে। তো এবার আমাদের প্রমাণ, এখানে আমরা কি পাচ্ছি প্রমাণের মধ্যে? প্রথমে আমরা পাচ্ছি এডি ইজ ইকুয়াল টু ডিবি, ব্র্যাকেটে আমরা লিখব প্রদত্ত, কারণ এটা বলে দিয়েছে আমাদের স্টেটমেন্টে, এটা বলে দেওয়া আছে যে এডি ইজ ইকুয়াল টু ডিবি, আমরা তার লিখব প্রদত্ত। আবার কি পাচ্ছি? ওডি আমাদের হচ্ছে সাধারণ বাহু, এটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, ওডি হচ্ছে সাধারণ বাহু। এর আগে একটা কথা অবশ্যই লিখবি, যেটা আমি লিখতে ভুলে গেলাম এখানে। ত্রিভুজ ওএডি ও ত্রিভুজ ওডিবি থেকে পাই এডি ইজ ইকুয়াল টু ডিবি, যেটা হচ্ছে আমাদের প্রদত্ত। ওডি হচ্ছে আমাদের সাধারণ বাহু, দুটো ত্রিভুজের মধ্যেই কমন এটা, তাই এটা সাধারণ বাহু। আরেকটা কি জিনিস পাচ্ছি আমরা, যেটা দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য ওএ সমান ওবি ব্র্যাকেটে, সিন্স একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য দৈর্ঘ্য সমান, ওএ আর ওবির দৈর্ঘ্য সমান। তো এই তিনটে কম্বাইন করে আমরা পাই সর্বসমতার এস এস এস, তিনটে বাহু সমান হলে এস 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 শর্ত বা বাহু 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 শর্ত, সাইড সাইড সাইড, তিনটে সাইড নিচে দেখ আমরা, তিনটেই বাহু আছে, ঠিক আছে। সর্বসমতার এই শর্তটা আছে। তো এই শর্ত থেকে আমরা কি লিখতে পারি? ওডি সরলরেখা এ বি এর ওপর আছে বা দণ্ডায়মান, তাই তো। সর্বসমতার শর্ত থেকে আমরা পেয়ে যাই যে আমাদের দুটো কোণ সমান। কোন কোণ দুটো? কোন দুটো কোণ? অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওডিবি। সর্বসমতা এস এস এর শর্ত অনুসারে আমরা পাই অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওডিবি, অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওডিবি। সর্বসমতা শর্ত অনুসারে পাই অ্যাঙ্গেল এ ডিও সমান অ্যাঙ্গেল ও ডি বি, ঠিক আছে। আবার দেখ, এবি সরলরেখার ওপর ওডি সরলরেখা দণ্ডায়মান হয়ে দুটো সমান কোণ উৎপন্ন করছে, এই দুটো কোণ সমান। তো দুটো সমান কোণ উৎপন্ন করলে অবশ্যই কোণ দুটো সমকোণ, বা আরো প্রিসাইসলি বললে আমরা বলতে পারি এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি বোঝায়, দুই সমকোণ মানে 180 ডিগ্রি বোঝায়, সরি। যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, এখানে লেখাটা আমাদের লিখতে হবে যে
ওডি সরলরেখা এবি এর ওপর দাঁড়িয়ে বা দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করায় আমার এইটা হয়। যদি অসুবিধা হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি উপপাদ্য হয়তো এটা অ্যালাউ নয়, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমরা করতে পারি, ভালোভাবেই কনসেপ্ট ইউজ করতে পারি। একটা সরল রেখা মোট কোণটা কত হবে? 180 ডিগ্রি। সরল রেখা আছে, মোট কোণটা অবশ্যই 180 ডিগ্রি হবে এই কোণটা। তো আমরা পেয়েছি অ্যাঙ্গেল এডিও প্লাস ওডিবি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এডিও প্লাস অ্যাঙ্গেল ওডিবি এটা মিলে হচ্ছে আমার অ্যাঙ্গেল এডিবি কোণটা, যেটাই হচ্ছে 180 ডিগ্রি মোট। আবার এডিও সমান ওডিবি বলেছি, মানে 2 অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এডিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এডিও সমান, যেহেতু এডিও সমান ওডিবি, যেহেতু এডিও সমান ওডিবি আছে, তাই অ্যাঙ্গেল এডিও সমান অ্যাঙ্গেল ওডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। লিখে দেবো এখানে প্রমাণিত। দুটো সহজ উপপাদ্য, 5 মার্কসের কোশ্চেনে উপপাদ্য দেয়। এই দুটো কোশ্চেন সহজ খুবই, বলে এমন নয় যে আসে না, মাধ্যমিকেও আসার চান্স থাকে, এবং স্কুলের পরীক্ষাতে তো অবশ্যই দেয় না এমনটা কিন্তু নয়। আমাদের সিলেবাসে যে কটা উপপাদ্য আমরা পড়বো ক্লাস 10-এ, তার মধ্যে সবচেয়ে সহজ যদি দুটো উপপাদ্য হয়ে থাকে তাহলে এই দুটো সেটা। তো এটা ভালোভাবে অবশ্যই লিখে প্র্যাকটিস করে নে, খুব বেশি প্র্যাকটিস লাগবে না এটার জন্য, একবার করে দেখে নিলেই আমার মতে মনে থেকে যাওয়ার মতো ভালোভাবেই। মুখস্থের দিকে যাবি না কখনোই, লজিকগুলো পরপর ভাব, সেইভাবে করবি। কারণ লজিক ছাড়া যদি অনলি মুখস্থ করতে যাস খালি পরপর, যে এটার জন্য এটা হয়ে গেছে, এই হয়ে গেছে এভাবে, তাহলে যদি কিন্তু খুব একটা লাভ হবে না। দুদিন পরে আমি যদি এরকম সেন্টারটা আবার যদি অন্য কোনো নাম দিয়ে লিখি, তখন আমার মনে হবে আমার ওই অ্যাঙ্গেলটা মনে পড়ছে না, ওখানে তো ওডিবি ছিল, এখানে পিডিবি থেকে চলে আসছে, বা ডি না দিয়ে এটা কি যদি ই করে দিই তাহলে এখানে পিবি কী করে চলে এলো, আমার তো অ্যাঙ্গেল ওটা ছিল, সেটা ছিল, এরকম কিন্তু হয় না। তো কেউ অবশ্যই এভাবে মুখস্থ করতে যাবি না, লজিক বুঝে নিজে কর। আমি যে নামকরণ দিয়ে করেছি তোরা অন্য নামকরণ দিয়ে প্র্যাকটিস কর, কোনো যায় আসে না। পরীক্ষার খাতাতে অন্য নামকরণ দিয়ে করলে কেউ কাটতে পারবে না, কিন্তু উল্লেখ করতে হবে তোকে কোনটা কী। যেমন এখানে উল্লেখ করতে হবে প্রথমেই ও কেন্দ্রীয় বৃত্ত, তুই যদি কেন্দ্রের নাম অন্য কিছু দিস তাহলে সেই সাপোজ পি কেন্দ্রীয় বৃত্ত চেঞ্জ করতে হবে কিন্তু নাম। যা জিনিস লিখবো আমি সেগুলো প্রত্যেকটার পরিচয় আমাকে দিতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে অবশ্যই। বাট নাম চেঞ্জ করে আমি করতে পারি, আর সেটাই করাটা ভালো, নাহলে মুখস্থের মতো একটা ব্যাপার হয়ে গেলে সেটা অত্যন্ত খারাপ হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। চ্যাপ্টারটা আমাদের হয়ে গেলে এক কথায় বলতে গেলে, এখানে কিছু প্রয়োগ আমরা করব, সেটা করলে আমাদের পুরোপুরি কমপ্লিট হবে। আর একটা ক্লাস হয়তো লাগবে আমাদের করতে চ্যাপ্টারটা, বাট যে দুটো উপপাদ্যের উপর বেস করে পুরো চ্যাপ্টারটা আছে, সেই দুটো উপপাদ্য আমরা করানো হয়ে গেল একটা ক্লাসেই। খুব বেশি সময় লাগেনি আমাদের, 34 মিনিট মতো সময় লাগলো আমাদের এটা করাতে। তো আজকের জন্য ঠিক আছে, এতটাই থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।